দেখ, বিএসটিডি আমাদের অ্যাকাউন্টস কস্ট পরীক্ষা ভালো হয়েছে, মোটামুটি কমন এসছে। তো বিএসটিডিটা একটু ডিসকাস করার চেষ্টা করি। আমাদের সাজেশনে মোট কটা কোয়েশ্চেন আছে? 80খানা কোয়েশ্চেন আছে। 20টা করে আমরা ডিসকাস করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4। তো প্রথম 20টা কুইক ডিসকাশন করি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? কর্মীপদ পূরণ বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই রিক্রুটমেন্ট? ধর আমার কোচিংয়ের জন্য একটা অ্যাকাউন্টেন্ট দরকার, ঠিক আছে? আমি কি করব? একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করব, কি নিড অ্যাকাউন্টেন্ট। সেখানে অনেকজন অ্যাপ্লাই করবে, অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে। তো 10-15 জনকে আমি শর্ট লিস্ট করব। যদি 100 জন অ্যাপ্লাই করে তার মধ্যে 10-15 জনকে আমি শর্ট লিস্ট করব। এটাকে কি বলা হয়? রিক্রুটমেন্ট বলা হয়। ছেলে খুঁজে বার করা, ছেলে মেয়ে খুঁজে বার করা, এটাই রিক্রুটমেন্ট। এবার এই 10-15 জনের আমি কি নেবো? টেস্ট নেবো। তার মধ্যে থেকে একজনকে সিলেক্ট করব। এটাকে কি বলা হয়? সিলেকশন বলা হয়। প্রথমে ছেলে মেয়ে জোগাড় করাকে বলা হয় রিক্রুটমেন্ট, তারপরে টেস্ট পরীক্ষা নেব বা কিছু একটা পরীক্ষা নেব, তারপরে একজনকে চাকরি দেব, সেটাকে কি বলা হয়? সিলেকশন। ঠিক বোঝা যাচ্ছে? তো কাকে নেব? এই কাজের জন্য যে পারফেক্ট হবে, যে কাজের জন্য যে পারফেক্ট হবে আমরা তাকেই নেব, তাহলেই কোম্পানির গ্রোথ হবে। উল্টোপাল্টা কাউকে নিলে হবে না। যেমন ধর ক্লাবে বাউন্সার দরকার, তাহলে কি রোগা পাতলা কাউকে নিলে হবে? গাম্বার ছেলে নিতে হবে, যার মাথায় বুদ্ধি না থাকলেও চলবে, কিন্তু মোটা সোটা বড় সড়ো সাইজের হতে হবে। দীপিকাকে নিলাম ধর বাউন্সারের কাজে, কেউ ভয়ই পাবে না। কাকে দরকার? রোহিতকে দরকার, বডি ফডি, তাও রোহিতকেও ভয় পাবে না। হ্যাঁ, যারা যে শুভদীপকে দরকার। ঠিক আছে, আই হোপ রিক্রুটমেন্টের ডেফিনেশন বোঝা যাচ্ছে। আচ্ছা, এরা ইয়ার্কি মারতে থাকলে অনেক বড় হয়ে যাবে কোয়েশ্চেন। রাইট এ শর্ট নোট অন এমপ্লয়ি ওয়েলফেয়ার। এমপ্লয়ি ওয়েলফেয়ার মানে আমার কাছে যারা চাকরি করে তাদের কিভাবে ভালো করা যেতে পারে, তাদের ভালো করার জন্য কি করব? পেনশন স্কিমে ওর টাকা ইনভেস্ট করিয়ে দিলাম, গ্র্যাচুইটি করালাম, ওর জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করলাম যে যা ভাই কিছু শিখে নে, যাতে ও গ্রুমড হয়ে যায়, ও আরো এফিসিয়েন্টলি কাজ করতে পারে। বা একটা ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড বানালাম, যে ওর যদি কাজ করাকালীন কোনো দুর্ঘটনা ঘটে সেই ফান্ড থেকে ওকে পেমেন্ট করব, যে ভাই কিছুদিন ঘরে বসে থাক। তো এগুলোকে কি বলা হয়? এমপ্লয়ি ওয়েলফেয়ার। থার্ড কোয়েশ্চেন কি আছে? আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ কাকে বলে? রিক্রুটমেন্টের রিক্রুটমেন্টের ডেফিনেশন আই হোপ বোঝা গেছে। দুটো সোর্স হয় রিক্রুটমেন্টের, একটা কি হয়? ইন্টারনাল, আর একটা কি হয়? এক্সটার্নাল। যেমন আমার কোচিংয়ে ধর একটা অ্যাকাউন্টেন্ট দরকার, আমি স্টুডেন্টের মধ্যে থেকেই কাউকে নিয়ে নিতে পারি, ঠিক? তো এটা হচ্ছে ইন্টারনাল সোর্স। আর এক্সটার্নাল মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, নতুন লোককে ডেকে আনলাম, তার ইন্টারভিউ নিয়ে তাকে জয়েন করালাম। আরও কি হয়? আমার এক্স এমপ্লয়ি, এক্স স্টুডেন্টদের ডাকতে পারি, কোনো কোম্পানির এক্স এমপ্লয়িদের ডাকতে পারে, বা রিকমেন্ডেশন হতে পারে। তো এইগুলো হচ্ছে ইন্টারনাল সোর্স। আর এক্সটার্নাল সোর্স কোনগুলো? একদম বাইরের ফ্রেশ ট্যালেন্টকে নেওয়া। এর কিছু বেনিফিট আছে আর কিছু লিমিটেশন আছে। বেনিফিট মানে সুবিধা, লিমিটেশন মানে অসুবিধা, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এরও কিছু বেনিফিট লিমিটেশন আছে। ইন্টারনাল সোর্সের বেনিফিট কি আছে? খরচা কম হবে, চেনা জানার মধ্যে থেকে নিয়ে নিবে, একটা কল করবি পুরনো এমপ্লয়িকে, ভাই চলে আয় আবার। তো এটা খরচা কম। আর লিমিটেশন কি আছে? ফ্রেশ ট্যালেন্ট তুই পেলি না। আর এক্সটার্নালে কি হচ্ছে? ফ্রেশ ট্যালেন্ট আমরা পাবো, কিন্তু খরচাটাও বেড়ে যায়। এই রিক্রুটমেন্ট করো, এইচআর এর টিম বসাও, 100 জনের ইন্টারভিউ নাও, তো অনেক ঝামেলাও আছে, আর এগুলোতে অনেক টাকাও খরচা হয়। ঠিক এই দুটো বোঝা যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখ কি বলেছে। হোয়াট আর দ্য মেথডস অফ রিক্রুটমেন্ট ফ্রম ইন্টারনাল? আচ্ছা, হয়ে গেল। 4 নম্বর। 5, হোয়াট ইজ সিলেকশন? প্রবেশন বা কর্মী সংগ্রহ বলতে কি বোঝে? একটু আগেই আমরা ডিসকাস করছিলাম, রিক্রুটমেন্ট করার পরে পরীক্ষা টরীক্ষা নিয়ে একজনকে বলবো ভাই তুই জয়েন করে যা, সেটাকে কি বলা হয়? সিলেকশন বা প্রবেশন। রাইট এ শর্ট নোট অন ট্রেনিং। এটা আর বলে দেওয়ার দরকার নেই, আমরা সবাই জানি ট্রেনিং মানে ওকে শিখিয়ে দেওয়া। যে আমার কাছে চাকরি করতে আসবে তাকে আমি একবার শিখিয়ে দেবো
যে কিভাবে কি কাজ করতে হয়। যদি ট্রেনিং না দিয়ে ও ভুলভাল করবে তো ও অ্যাকাউন্টস তো মেনটেন করতে পারবে না, ভুলভাল করবে। ওকে শিখিয়ে দেবো সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হয় ভাই, কিভাবে ম্যানেজ করতে হয়। খাতা কলমে লেখাপড়া শিখেছে, তাও সবাইকে একটুখানি দেখিয়ে দেওয়ার দরকার হয়। তো এটাকেই কি বলা হয়, ট্রেনিং বলা হয়। আচ্ছা, হোয়াট ইজ প্রি এমপ্লয়মেন্ট ট্রেনিং? চাকরির পূর্ব প্রশিক্ষণ ব্যবস্থা কি? প্রি এমপ্লয়মেন্ট ট্রেনিং মানে কাজ দেওয়ার আগে ওকে ট্রেনিং দিচ্ছি। ইন্টার্নশিপ হয় না, 3 মান্থ কোথাও কোথাও হয়, কোথাও কোথাও 1 মান্থের হয়, কোথাও কোথাও 12 মান্থের হয়। ইন্টার্নশিপ মানে ও কাজ শিখছে, ওর সঙ্গে একটা সিনিয়র থাকবে, ও সিনিয়রের আন্ডারে থেকে থেকে কাজ শিখবে, তারপরে ও কাজ করবে। এটাকে কি বলা হয়, প্রি এমপ্লয়মেন্ট ট্রেনিং। তারপরে ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ওয়াইল সিলেক্টিং সুইটেবল ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট সিলেক্ট করার সময় কি কি ফ্যাক্টর আমরা দেখব? একদম সিম্পল পাতি কি দেখব, কে কোন কাজের জন্য পারফেক্ট, আমরা তাকে নেবো, উল্টোপাল্টা কাউকে নেবো না। অ্যাকাউন্টেন্টের জন্য যে মেরিটোরিয়াস, যার মাথায় বুদ্ধি আছে, যে ক্যালকুলেশনস ভালো পারে, তাকে নেব। আর সিকিউরিটি গার্ডের চাকরির জন্য কাকে নেব? যে হাইটে বড়, যা বডি আছে, যে চোর ফোর এলে মারতে পারবে, তাদেরকে নেব। তো এইভাবেই আমরা সিলেক্ট করব। আচ্ছা, রাইট এ শর্ট নোট অন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কাকে বলে? ওই মমতা ব্যানার্জি যেটা করেছে আমাদের, লাইট লাগানো, জোকস অ্যাপার্ট, পুলিশ ধরে নেবে উল্টোপাল্টা বললে, ক্যামেরা অন আছে, বলা যাবে না। তো ডেভেলপমেন্ট মানে এখানে এমপ্লয়িজদের ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, মানে এমপ্লয়ীদের কিভাবে আমরা ডেভেলপমেন্ট করাবো, ট্রেনিং দেবো, ওদেরকে সেমিনারে পাঠাবো, যা ভাই মোটিভেশনাল সন্দীপ মেহসওয়ারিকে শোনাবো, ও শুনে একটু বুদ্ধি কাজ করবে যাতে। তো এইগুলোকে গ্রুমিং, পাতি একদম আমাদের ল্যাঙ্গুয়েজে কি বলে, গ্রুমিং করানোর চেষ্টা করবো আমি আমার এমপ্লয়িকে, যাতে ও বেস্ট পারফরমেন্স দিতে পারে। তারপরে কোয়েশ্চেন কি আছে, কত নম্বর? 10। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রিক্রুটমেন্ট ফ্রম ইন্টারনাল সোর্স, এটা একটু আগেই ডিসকাশন করলাম। তারপরে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রিক্রুটমেন্ট ফ্রম এক্সটার্নাল সোর্স, আভ্যন্তরীণ আর বাহ্যিক, একটু আগেই আমরা আলোচনা করেছি। স্টেপস ফর এমপ্লয়ি সিলেকশন, এমপ্লয়ীদের কিভাবে সিলেক্ট করব? প্রথমে রিক্রুট করব, আর্মির সিলেকশন প্রসেসটা মাথায় ঢোকানোর চেষ্টা কর। রিক্রুট করলাম, তারপরে রিটেন পরীক্ষা নেব, তারপরে ধর গ্রাউন্ডে দৌড় করাবো, ফিজিক্যাল টেস্ট নেবো, তারপরে কি নেবো, এরকম যাচ্ছে। মেডিকেল করব, যে শরীরে কোনো রোগ টোগ আছে কিনা, হাড্ডি টেরা ব্যাগা কিনা সব দেখবো, দেখে তারপরে চাকরি দেবো। আচ্ছা, এরকমই যে হবে তার কোনো মানে নেই। অনেক কোম্পানিতে ধর বুদ্ধি দরকার, তখন রিক্রুটমেন্ট করলাম, ডাকলাম, প্রিলিমিনারি ইন্টারভিউ একটা হয়। ইন্টারভিউ মানে কি, কথা বলা। ইন্টারভিউ মানে কি, জাস্ট কথা বলা। কথা বলার মাধ্যমেই বোঝার চেষ্টা করে যে স্মার্ট নাকি বোকা, নাকি কি। কারোর সাথে কথা বললে দেখবি বোঝা যায় যে বুদ্ধি আছে নাকি নেই, পড়াশোনা পারে নাকি পারে না। তো এইভাবে কথা বলা হয় প্রি ইন্টারভিউ। এখানেই লক্ষ লক্ষ ছেলে অ্যাপ্লাই করে, ইন্ডিয়াতে জব বেরোলে তো লাখ লাখ ছেলে অ্যাপ্লাই করে, সবার ইন্টারভিউ নেওয়াও তো পসিবল নয়। কিছু জনকে ক্রাইটেরিয়া এরম করব যে 60%-এর যারা কম পেয়েছে বাতিল, মানে পরীক্ষায় 60% পায়নি, তাদেরকে ইন্টারভিউতেই ডাকবো না। কারণ টাইম কনজিউমিং হয়তো ইন্টারভিউ নেওয়া, একজনকে মিনিমাম 10 মিনিট তো টাইম স্পেন্ড করতে হবে। তারপরে হয়তো রিটেন টেস্ট নিলাম, তারপরে কিছু কিছু এক্সাম নিলাম, তারপর প্র্যাকটিক্যাল কাজ করতে দিলাম। তো হায়ারার্কি যেমন খুশি হতে পারে। এবার এটা কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করছে কোন কোম্পানির রিকোয়ারমেন্ট কি আছে। যার বুদ্ধির কাজ আছে তাকে বুদ্ধির কোয়েশ্চেন দেব, যেখানে গায়ের জোরের দরকার সেখানে গায়ের জোরের কোয়েশ্চেন দেবো। যেমন আর্মিতে কি হয়, যারা ওই জওয়ান হয় তাদের খুব বুদ্ধি দরকার লাগে না,
তাদের কি দরকার লাগে? ফিজিক্যাল ফিটনেস। তো তাদের ফিটনেসটা দেখা হয়, কিন্তু যত হাই র্যাঙ্কে তুই যেতে থাকবি তখন কি দরকার লাগে? পড়াশোনা দরকার লাগে। তখন বুদ্ধি, মানে কিভাবে প্ল্যান বানাবো, কোথা দিয়ে ঢুকে গুলি মারবো, কোথা দিয়ে বোম মারবো, কি করব, তো তখন পড়াশোনা দরকার লাগে, তখন ওদের পরীক্ষা দিতে হয়। ঠিক, ওকে। তারপরের কোয়েশ্চেন কি আছে? ইম্পর্টেন্স অর নেসেসিটি অফ ট্রেনিং। ট্রেনিং এর ইম্পর্টেন্স কি আছে? বহুত ইম্পর্টেন্স আছে। ট্রেনিং না করালেও ভুলভাল করবে, আমারই কোম্পানির ক্ষতি হয়ে যাবে, তার থেকে ভালো ভাই ওকে 2 মাস আগে একটু শিখিয়েই দিই। এক্সপ্লেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং মানে হচ্ছে তোর প্রশিক্ষণ দেওয়া, ডেভেলপমেন্ট মানে গ্রুমিং। ওকে ট্রেনিং দেবো অ্যান্ড সেমিনার অ্যাটেন্ড করবো, বই পড়তে বলবো, কোনো কোর্সে এনরোলমেন্ট করিয়ে দেবো। অনেক কোম্পানিতে না বাইরে থেকে এডুকেটরকে নিয়ে যাওয়া হয় এমপ্লয়িজদের বা ওয়ার্কার্সদের ট্রেনিং দেওয়ার জন্য। এই ট্রেনিংগুলো ওদের জন্য ভালো, তো এটা ওদের জন্য ডেভেলপমেন্ট। যেমন তোরা ধর আমার কাছে পড়তে এসেছিস, আমার থেকে শুনে কিছু কিছু শিখছিস, অন্য টিচারের কাছেও পড়তে যাবি, শুনে কিছু কিছু শিখবি। কেউ কাজ করলে কিভাবে শিখবে? ওদেরও তো এডুকেটর দরকার হয়, ওদেরও তো দরকার হয় যে কেউ ওদেরকে শিখিয়ে দেবে। তো এরকম বড় বড় কোম্পানিতে ডাকা হয় বাইরে থেকে যে আসো তুমি আমার ওয়ার্কার্সদের ট্রেনিং দাও, যার ফলে ওদের ডেভেলপমেন্ট হয়, উন্নয়ন হয়। হোয়াট ডু ইউ মিন বাই ডাইরেক্টিং? ডাইরেক্টিং মানে নির্দেশ দান করা। কেউ একজন লিডার দরকার হয় যে বলে দেবে যে কিভাবে কাজ করতে হবে। কাউকে তো একজন দরকার যে বলে দেবে যে কিভাবে কি কাজ করতে হয়। যেমন সরস্বতী পুজোর সময় বা পিকনিকের সময় আমি কি একা সব কাজ করতে পারবো? কখনোই পসিবল নয়। আমার একটা টিম থাকে স্টুডেন্টদের, ওদের বলি ভাই তুই বাসটা দেখ, সকালবেলা আসেনি কেন এখনো। কেউ কেউ বাজারে চলে গেল, কেউ বাজারের দায়িত্ব নিল, কেউ হচ্ছে কেউ ব্যাচের এলো না এখনো, সকাল হয়ে গেছে, তাকে ফোন করলো, কেউ মাংস কাটতে গেল। তো এইভাবে এক একজন এক একটা কাজ আমি দিয়ে দিই। আমি কি করি? নির্দেশ দান দিই, আমি বলে দিই তুই এখানে যা, তুই ওখানে যা, তুই ওখানে যা। এটাকেই কি বলা হয়? ডাইরেক্টিং বলা হয়। টিভি সিনেমাতেও তো হয়, যখন তোর কোনো সিনেমা হয়, অনেকে না প্রডিউসার ডাইরেক্টর মানে জানে না। প্রডিউসার মানে যে টাকা ইনভেস্ট করে মেনলি, আর ডাইরেক্টর মানে যে কাজটাকে ইমপ্লিমেন্ট করে। হিরোকে বলে তুই লাফা, টাইগার শ্রফকে বলবে ভল্ট মার ওটা কে বলে? ডাইরেক্টর বলে। তো ডাইরেক্টর এরকম ডাইরেকশন দেয় হিরোকে, হিরোইনকে, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে। ক্যামেরাম্যানকে বলবে ভাই অ্যাঙ্গেল চেঞ্জ কর, লাইটওয়ালাকে বলবে লাইটটা উপর দিয়ে ধর, নিচে দিয়ে ধর। তো এইভাবে ডাইরেকশন দেয়। তো এইটাকেই কি বলা হয়? ডাইরেক্টিং বলা হয়। যে কোনো কোম্পানিতেও তো একটা প্রজেক্ট, তো কোম্পানির একটা কাজ মানেই তো প্রজেক্ট। ধর আমি মার্বেল তৈরি করি বা কিছু কাজ করি, একটা অর্ডার এলো, তো আমার তো কিছু কিছু প্রসেস আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো আমি আমার এমপ্লয়ীদের কিভাবে কাজটা করে পসিবল, কিভাবে কাজটা কমপ্লিট করে আমি আমার কাস্টমারকে ডেলিভারি দেবো, সেটা আমি এমপ্লয়িজদের বলে দেবো ভাই তুই এই কাজটা কর, এই কাজটা কর। এটাকেই কি বলা হয়? ডাইরেক্টিং বলা হয়। সুপারভিশন অ্যান্ড সুপারভাইজার মানে কি? তদারকি ও তদারককারী। সুপারভাইজার মানে হচ্ছে যে দেখাশোনা করে যে এমপ্লয়িজরা ঠিক করে কাজ করছে কিনা। সুপারভাইজারের কি দরকার আছে? ইয়েস, সুপারভাইজার না থাকলে ওয়ার্কার্সরা চা বিড়ি খেয়ে দিন কাটিয়ে দেবে। দেখবি কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজার কি করে? এমনি ঘুরে বেড়ায়, এই কাজটা করো, ওই কাজটা করো। ওরা না থাকলে কি হবে? সুপারভাইজার নেই, যাই একটা বিড়ি খেয়ে আসি সাইডে গিয়ে, এরকম করবে। তোদের বাড়িতে দেখবি কখনো যদি লেবারকে পার ডে হিসাবে কাজে নিয়ে আসিস, তুই একটুখানি এদিক ওদিক যা, ও গাফিলতি করবে, এইসব করবে, কারণ ও দিনটা বাড়ানোর চেষ্টা করবে, তাহলে তো পার ডে ওর হিসাবটা বাড়বে। তো সুপারভাইজার বড় বড় কোম্পানিতে দরকার হয়, যেখানে অনেক এমপ্লয়িজ আছে যাদেরকে দেখতে হবে। আমি যখন সিএ ইন্টার্নশিপ করতাম, কি করতাম? একটু না দেখলেই কম্পিউটারে কাজ করতে করতে দৌড় একটা তাসের গেম বলে একটুখানি 2 মিনিট খেলে নিতাম। তো আমাদের মতন এমপ্লয়ীদের জন্যই দরকার। আচ্ছা, 17, হুইচ থিওরি অফ ম্যাসলো ইজ ভেরি পপুলার? ম্যাসলোর ওই থিওরিটা, চাহিদা তত্ত্ব, ম্যাসলো থিওরি অফ হাইরার্কি থিওরি অফ নিড থিওরি। মানুষের 5টা ডিমান্ড আছে। প্রথমে ফিজিওলজিক্যাল নিড,
খাবার দরকার, জামা কাপড় দরকার, ঘুম দরকার, মানে বেসিক আমাদের শরীর বেঁচে থাকার জন্য যেগুলো দরকার ওটা ফার্স্ট নিড। তারপরে দরকার সেফটি অ্যান্ড সিকিউরিটি, একটা মেডিক্লেম করিয়ে নিলাম, একটু ব্যাংকে টাকা জমিয়ে নিলাম, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলাম, এগুলো দরকার। তারপরে কি দরকার? বন্ধুত্ব, ভালোবাসা, এইগুলো দরকার। তারপরে দরকার সেলফ এস্টিম, আত্মসম্মান, সমাজে আমায় বলবে এই তো কৃষ্ণদা যাচ্ছে যদিও বলে না, তো এরকম আত্মসম্মান, মর্যাদা, পদ, এইগুলো দরকার হয়। এখনকার ছেলেরা তো ওই ফিজিওলজিক্যাল নিড, সেফটি সিকিউরিটি ভার্মে যায়, প্রথমে প্রেম ভালোবাসা দরকার। সবার এখন 9-10 থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, স্টেপ জাম্প হয়ে যাচ্ছে, হাইরার্কি। ম্যাসলোকে এখন জেনজি ভুল প্রমাণ করে দিয়েছে। অ্যাব্রাহাম ম্যাসলো আমাদের টাইম অবধি তাও ঠিকঠাক ছিল, ওর থিওরি এখন কিছু বছর পরে ভুল হয়ে যাবে। জেনজির প্রথমে কি দরকার, এখন আবার কিছু কিছু 18-19 বছরের ছেলে তো ডাইরেক্ট এই পিরামিডের টপে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে পাতি কথায় হচ্ছে স্পিরিচুয়ালিটি। কিছু জেনজি তো একদম ডাইরেক্ট স্পিরিচুয়ালিটিতেই চলে গেছে, মানে পুরো নিচের স্টেপগুলো জাম। 5টা স্টেপ হয়, 1 2 3 4 5। প্রথমে ফিজিওলজিক্যাল, তারপরে সেফটি সিকিউরিটি, তারপরে তোর প্রেম ভালোবাসা বন্ধুত্ব এগুলো, তারপরে তোর আত্মসম্মান, সেলফ এস্টিম এগুলো, তারপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। কেউ কেউ এইখানে চলে এসছে ডাইরেক্ট, কেউ কেউ এইখানে। পাড়ার ওই পলিটিক্যাল লিডারগুলোর আবার এইটা দরকার, ওদের সম্মান দরকার, টাকা নেই ওদের কাছে, এইসব স্টেপ ভার্মে যায় দরকার। তো ডাইরেক্ট আবার কেউ কেউ দেখবি আধ্যাত্মতে ডুবে গেছে, ভগবান। এখন ওই বাচ্চারা বাবা বেরিয়েছে না, অনেক ভিডিও ভাইরাল হয়, বাচ্চা বাচ্চা বাবা জ্ঞান জ্ঞান দেয়। যাই হোক, লেট ইট বি। আবার ধর্ম, আবার ভুল টপিকে চলে যাচ্ছি। যাই হোক, ম্যাসলোর চাহিদা তত্ত্ব বোঝা গেছে একটু একটু? দিয়েছি তো। What is mean by financial incentives and what is mean by non-financial incentives? ওটা একটু বানানটা ভুল লাগছে, আর্থিক উৎসাহ দাম লেখা, অনআর্থিক, আর্থিক অনার্থিক হবে। দু রকমের এমপ্লয়িজ হয়, যেমন ধর গরিব, আর একটা হচ্ছে বড় লোক, রিচ। আমি পুয়ার রে। দেখ, সরি, পুয়ারদের কি দরকার? টাকা দরকার, ওদেরকে পয়সা দেবো আর কাজ করাবো। সেই ওই একটা ছবি দেখেছিস কিনা জানি না, একটা মানুষের দেখবি গাধার মাথায় এরম করে বেঁধে দিয়েছে, মালটার এখানে একটা গাজর বেঁধে দিয়েছে, ও গাজরের দিকে ঘোরাচ্ছে, মানে টাকার, এটা আর্থিক ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ। তো গরিবদেরকে গাধাই বানিয়ে রাখে। এই যেমন এটা দেওয়া হচ্ছে আমাদের 1,500 টাকা করে। হ্যাঁ, ওটা তো ক্যারেট টু দ্য ডানকি। 1,500 টাকা নাও, ইন্ডাস্ট্রি ভুলে যাও, ফুল মজ করো। যাই হোক, ধরে নিয়ে গেলে আমাকে বাঁচাতে আসি। আচ্ছা দেখ, তো গরিবদের ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দরকার হয়, বড় লোকদের কি দরকার? ওর অ্যাকাউন্টে 300 কোটি টাকা পড়ে আছে, ওর দরকার সম্মান, 1 বস্তা সম্মান দিয়ে দেবো, স্যার আপনি সেরা, চলুন কাজ করুন। যার সম্মান দরকার তাকে সম্মান দেবো, যার টাকা দরকার তাকে টাকা দেবো। আই এম হাইলি মোটিভেটেড বাই মানি। অনেক কোম্পানিতে কি করে, মাসের শেষে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার মান্থ একটা মেডেল পরিয়ে দিল, ওর একটা ফটো লাগিয়ে দিল, ও খুব খুশি হয়ে গেল। কারণ কোম্পানি তো টাকা দেওয়া মুশকিল, হয়তো টাকা দিলে তো কস্ট বেড়ে যাবে কোম্পানির। একটা মেডেল দিয়ে দে, 80-90 টাকা, 100 টাকা নেবে, এমজি রোড থেকে কিনে এনে, ওটা সস্তা হয়ে যাবে। তো এগুলো কোম্পানির ট্রিক্স। দেখবি সব এমপ্লয়ি যখন নতুন কোম্পানিতে জয়েন করে না, ওদেরকে এখন এমপ্লয়ি বলা হয় না, এই ম্যানেজার। নতুন নতুন পোস্ট আবিষ্কার হয়, হেল্প ডেস্ক ম্যানেজার। ছোটবেলা থেকে জানতাম কি বলে, আরে রিসেপশনিস্ট, ও এখন হেল্প ডেস্ক ম্যানেজার হয়ে গেছে। ও কার্ড বানিয়ে দেবে, আইডি কার্ড,
মানে কি এগুলো নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, ওদেরকে সম্মান দেওয়া হচ্ছে, সম্মান কা ভুকা। আচ্ছা, মেনশন 3 কোয়ালিটিস অফ এ গুড লিডার। একজন ভালো লিডার, এই যে ভালো লিডারের কোয়ালিটি কি, আমার কোয়ালিটিগুলো দেখে নিবি। আচ্ছা, ভালো লিডারের কি কি কোয়ালিটি থাকা উচিত? ফিজিক্যালি ফিট হওয়া উচিত, আমি মেবি একটু মোটা নাকি। আচ্ছা, মেন্টালি স্মার্ট হতে হবে, মানে একটু আইকিউটা হাই হতে হবে ফলোয়ার্সদের থেকে। তোর আইকিউ যদি না হাই হয় তুই ফলোয়ার্সদের বোঝাতে পারবি না, আর ওরা কি চাইছে ওদের সাইকোলজিটাও বুঝতে পারবি না। আর কি হতে হবে বল না? আর অনেস্ট হতে হবে। কয়েকটা পয়েন্ট জানিস তো খুব কমন, অনেস্টি, ইন্টিগ্রিটি, এই ওই এগুলো সব জায়গায় দিয়ে দিবি। আমার তো যদি ভেতর থেকে বলি ম্যানুপুলেটিভ হতে হবে ভালো লিডার হতে গেলে। তুই যদি ম্যানিপুলেট না করতে পারিস তাহলে তুই লিডার হতেই পারবি না। তো যাই হোক, 20 অবধি আই হোপ সবার মাথায় ঢুকেছে। তো এতটা একবার দেখে নে তোরা, কোনো কোয়ারিজ থাকলে বল, ওখানে কারোর কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে প্লিজ টাইপ, আমার নাম্বার তো আছেই অনেকের কাছে। যাই হোক, তারপরে আমরা পার্ট 2-তে 21 থেকে ডিসকাস করব। একবার দেখ, ভালো করে দেখে নে, বন্ধ হয়নি তো।